ইনি তো এসে পরিষ্কার বললেন এটা কোনো অধিকারই নয়, আমার দয়ার দান, তোমরা আমার জমিদারির প্রজা, যেদিন আমার ইচ্ছা হবে দেবো, যেদিন ইচ্ছা হবে দেবো না। এবং এই অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের সম্মানটাকে পুনরুদ্ধারের জন্যই কিন্তু মূলগত আমরা মামলাটা করেছি, ওই কিছু টাকা পাবো এই জন্য নয়। আর আমাদের পশ্চিমবাংলার দুর্ভাগ্য যে এখানে বাম আমলে আমরা দীর্ঘ 34 বছর দেখেছি যে ওই সরকারকে চোখের মণির মতো রক্ষা করতে হবে, ফলে কর্মচারীদের সিংহভাগ তারা কর্মচারী আন্দোলন থেকে দূরে থেকেছেন। সরকারের স্থাবক লোকেদের নিয়ে পে কমিশন হয়েছে এবং সেই পে কমিশনে কার্যত রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়। অভিরূপ সরকার একটা নিবন্ধ লিখেছিলেন আনন্দবাজারে ওই পে কমিশনের চেয়ারম্যান থাকাকালীন, যে মহার্ঘ ভাতা বনাম উন্নয়ন, সেখানে তিনি বলেছিলেন যে রাজ্য কর্মীদের ডিএটা দিচ্ছে না সরকার, কিন্তু এই ডিএর টাকাটায় রাজ্য সরকার উন্নয়ন করছে। তা রাজ্য সরকারি কর্মীরা বৃহত্তর রাজ্যের উন্নয়নের স্বার্থে একটু ত্যাগ স্বীকার করেন। উনি কিন্তু আর কোনো ত্যাগ স্বীকার করেননি, ওই দুটো জৈবিক পদার্থ ছাড়া জীবনে কোনো ত্যাগ স্বীকার করেননি। উনি কিন্তু ওই সময় একজন কেন্দ্রীয় সংস্থার কর্মী হিসেবে একেবারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে একদম দিনের দিন থেকে ডিএটা নিয়ে যাচ্ছিলেন। আদালতের রায়টা যতদিন না বেরোচ্ছে আপনি উজ্জ্ব রাখুন, কিন্তু এই যে মানে দ্রুততার সঙ্গে এই রাজ্য সরকার ডিএ দিচ্ছে, তাতে এই 40% ডিএ দিতে আমি ততদিন বেঁচে থাকবো এরকমটা আমি ভাবছি না। কাজেই পে কমিশন গঠন বিষ বাও জলে। প্রত্যেকেরই একটা প্রশ্ন, যে রায় হচ্ছে না, তাহলে রায় কি ঠান্ডা করে চলে গেল? তাহলে কি ওখানে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় কি ওখানে কোনো রকম ম্যানেজ করে নিল? মাননীয় বিচারপতিরা শুনবেন, তার উপর আমাদের কোনো ভূমিকা নেই। আমরা মাননীয় সুপ্রিম কোর্টকে বাধ্য করার কোনো অস্ত্র আমাদের কাছে নেই যাতে তারা মামলাটা দ্রুত শোনেন। এবং আমাদের অস্ত্র হচ্ছে আমরা মেনশন পিটিশন করতে পারি। তা দুবার মেনশন পিটিশন করে মামলাটা তাড়াতাড়ি করার আবেদন আমরা রেখেছিলাম, তার ফল কিন্তু ভালো হয়নি, সুপ্রিম কোর্ট রুষ্ট হয়েছিল। প্রায় প্রত্যেক দিন আমরা সন্ধেবেলা আমাদের সুপ্রিম কোর্টের যিনি সিনিয়র অ্যাডভোকেট আছেন রহিব রহুম, তাকে আমরা ফোন করি যে দাদা আজকে কিছু কি হলো? তা উনি বলেন না না, হলে তো আমি জানাবো। আমরা প্রতিদিন ওই কজ লিস্ট খেয়াল করি যে কজ লিস্টে আমাদের মামলাটা আছে কিনা, কারণ কজ লিস্টে যদি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলাটার নাম থাকে, তাহলে আমরা বুঝে যাব যে এই মামলার রায়টা হতে যাচ্ছে। আমরা যেতে পারি। রাজ্য বিদ্যুৎ পর্ষদ তাদের স্ট্যান্ডিং অর্ডার ছিল, তারা সেই অর্ডারের ভিত্তিতে মামলা করে ডিএর প্রশ্নে তারা কিন্তু সুফল পেয়েছে। যে অস্বাভাবিক দ্রুততায় এবং যেরকম গুরুত্ব নিয়ে অনারেবল জাস্টিস সঞ্জয় কাউর এবং কারোল এবং অনারেবল জাস্টিস পি কে মিশ্র মূল মামলার শুনানি করেছেন, মূল্যবান পর্যবেক্ষণ দিয়েছেন কর্মীদের পক্ষে, তাতে হয়তো ওই সপ্তম পে কমিশনের স্বপ্ন দেখুন কর্মচারীরা, ওই 40% ডিএ স্বপ্ন দেখুন কর্মচারীরা, ওই 4 বছরের যে এরিয়ারের টাকাটা মেরে দিয়েছে এই ষষ্ঠ বেতন কমিশনের স্বপ্ন দেখুন, ওই 15% হাউস রেন্ট অ্যালাউন্স 12% হয়েছে, ওরা আরও কমে 9% 8% বা উঠেই যাবে। ত্যাগ স্বীকার করতে হয়, আমাকে অমুক জায়গায় বদলি করে দেবে, আপনি মালিকের বিরুদ্ধে লড়াই করবেন আর মালিক আপনাকে ফুলচন্দন দিয়ে পুজো করবে, এইটা যারা আশা করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমার জেলায় তো আন্দোলন করে কি হবে? ভারত স্বাধীন হলে তো আমার জেলাও স্বাধীন হবে, কাজে আমি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করব না, এই মানসিকতা যদি রাখেন তাহলে জীবনে কখনো আপনাদের দাবি মিটবে না। আপনারা ওই ফেসবুকে বিপ্লব করুন আর ওই বাড়িতে গিয়ে বুক চাপড়ে হাউস। ডিএ মামলার সঙ্গে বেতন কমিশন একটা বলা চলে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘটনাটি ঘটিয়েছিলেন, নির্বাচন বেতন কমিশন তৈরি করে সেটিকে 2019 পর্যন্ত 20 পর্যন্ত টেনে নিয়ে গেছিলেন নির্বাচনের সময় পর্যন্ত। এইবারও কি সেই একটা গাজর ঝুলিয়ে দিয়ে ডিএ কেসকে শান্ত করার চেষ্টা হতে পারে? দেখুন, ডিএ মামলার সঙ্গে বেতন কমিশনের কোনো সম্পর্ক নেই, কিন্তু ডিএর সঙ্গে বেতন কমিশনের গভীর সম্পর্ক। কেন? যে সারা ভারতবর্ষে সর্বত্র যেটা গৃহীত নীতি সেটা হচ্ছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে 2বার ডিএ দেওয়া হয় সরকারি কর্মী, সরকার পোষিত বিভিন্ন স্কুল কলেজ ইত্যাদি ইত্যাদিতে, বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা। আবার তামিলনাড়ুর মতো রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয়। যাই হোক, এখন স্বাভাবিকভাবে বছরে 2বার মানে 10 বছরে 20 বার ডিএ দিতে হয়, 20টা কিস্তি ডিএ হয়। এখন পে কমিশনের যে মেয়াদ সেটা হচ্ছে 10 বছর। কাজেই যতক্ষণ না 20 কিস্তি ডিএ আমরা পেয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো হবে না, কি বলে আপনার পে কমিশন হবে না। এখন আগের যে 2016 পে কমিশন, ওখানে কিন্তু দেখবেন আমরা দীর্ঘদিন 75% ডিএতে ছিলাম, যখন কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা অন্যান্য রাজ্যের কর্মচারীরা 125% ডিএ পাচ্ছিলেন। স্বাভাবিকভাবে তাদের পে কমিশন হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের পে কমিশন হতে পারছিল না। এবং মহামান্য কলকাতা হাইকোর্টে ডিএ মামলার প্রেক্ষিতে দুটো ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু প্রথম ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে 15% অতিরিক্ত ডিএ দেওয়ার,
এবং সেই চাপে রাজ্য সরকার 1/1/2018 থেকে 15% দিয়ে দিয়েছিলেন এবং তারপরে 1/1/2019 থেকে আবার আরেকটা ডিভিশন বেঞ্চের চাপে 25%, মানে মোট 40% অতিরিক্ত ডিএ রাজ্য সরকার দিতে বাধ্য হয়েছিলেন এই ডিএ মামলায় মহামান্য আদালতের চাপে, কলকাতা হাইকোর্টের দুটো ডিভিশন বেঞ্চের চাপে। ফলে কিন্তু আমরা ওই 125% গিয়ে পৌঁছেছিলাম। তারপর পে কমিশন হয়েছে এবং দীর্ঘদিন ধরে সেই পে কমিশন চলেছে এবং সেই পে কমিশন তো মানে কিছু স্তাবক লোকেদের নিয়ে পে কমিশন হয়েছে এবং সেই পে কমিশনে কার্যত রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সেখানে ডিএর প্রশ্নে বলা হয়েছে, যখন কলকাতা হাইকোর্ট এবং স্যাটের 6টা রায় ডিএকে অধিকার হিসেবে, আমি সুপ্রিম কোর্টের পার্টটা বাদ দিচ্ছি, ডিএকে অধিকার হিসেবে সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে, বলা হয়েছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট। তারপরের রায় বলা হয়েছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ। তারপরেও এই পে কমিশন, ওই অভিরূপ সরকারের নেতৃত্বাধীন পে কমিশন, তারা বলেছেন ডিএটা কর্মচারীদের অধিকার নয়, এটা রাজ্য সরকার তার ইচ্ছামতো দিতে পারে এবং রূপা 2019-এ ডিএর কোনো প্রভিশন নেই। তাই এটা একটা নক্কারজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। স্বাধীনতার পর থেকে এরকম কোনো ঘটেনি। আর অভিরূপ সরকার কি বলবো, অভিরূপ সরকার একটা নিবন্ধ লিখেছিলেন আনন্দবাজারে ওই পে কমিশনের চেয়ারম্যান থাকাকালীন, যে মহার্ঘ ভাতা বনাম উন্নয়ন, সেখানে তিনি বলেছিলেন যে রাজ্য কর্মীদের ডিএটা দিচ্ছে না সরকার, কিন্তু এই ডিএর টাকাটায় রাজ্য সরকার উন্নয়ন করছে। তা রাজ্য সরকারি কর্মীরা বৃহত্তর রাজ্যের উন্নয়নের স্বার্থে একটু ত্যাগ স্বীকার করবে না? তা এই যার মানবিকতা, উনি কিন্তু আর কোনো ত্যাগ স্বীকার করেননি। ওই দুটো জৈবিক পদার্থ ছাড়া জীবনে কোনো ত্যাগ স্বীকার করেননি। উনি কিন্তু ওই সময় একজন কেন্দ্রীয় সংস্থার কর্মী হিসেবে একেবারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে একদম দিনের দিন থেকে ডিএটা নিয়ে যাচ্ছিলেন, আর আমাদের বলছিলেন কেন্দ্রীয় হার বলে তো কিছু হয় না, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তা আমাদের উনি পরামর্শ দিচ্ছিলেন যে ত্যাগ স্বীকার করতে। তা যাই হোক, আবার সম্প্রতি এক বিজেপি বিধায়ক তিনি আনন্দবাজারে একটা লেখা লিখেছেন যে রাজ্য সরকার ডিএর টাকা পাবে কোথায়। তা এখন এরা করছেন, এদের মনোভাবটা স্পষ্ট যে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএর অধিকারটা প্রতিষ্ঠিত হোক, এনারা চান না। তা যাই হোক, তা যার ফলে আমাদের পে কমিশনটা গঠন হবে তো 20 কিস্তি ডিএ পূর্ণ হওয়ার পরে। আজকে আমরা 18% ডিএ পাচ্ছি। সারা ভারতবর্ষে কেন্দ্র এবং অন্য বেশিরভাগ রাজ্য সরকার তারা কিন্তু 58% ডিএ পাচ্ছে। তাহলে আমাদের আরও 40% ডিএ পেলে তবে আমাদের 58% ডিএ হবে, অর্থাৎ 20 কিস্তি ডিএ পূর্ণ হবে। তাহলে সেই আমি আদালতের রায় কী হবে তো আমরা জানি না। কাজে আদালতের রায়টা যতদিন না বেরোচ্ছে আপনি উজ্জ্ব রাখুন, কিন্তু এই যে মানে দ্রুততার সঙ্গে এই রাজ্য সরকার ডিএ দিচ্ছে, তাতে এই 40% ডিএ দিতে আমি ততদিন বেঁচে থাকবো এরকমটা আমি ভাবছি না। কাজেই পে কমিশন গঠন 20 বাও জলে। এখন সমস্ত রাজ্যে 1/1/2026 থেকে বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে নতুন পে স্ট্রাকচার চালু হয়ে যাবে। হ্যাঁ, ঘোষণা হতে হয়তো কিছুটা দেরি হবে, কিন্তু তারা প্রাপ্যটা 1/1/2026 থেকে পাবেন। আর আমরা 1/1/2026-এ স্বপ্ন দেখব যে কবে আমরা 40% ডিএ পেয়ে 58% ডিএ হবে। কাজে পে কমিশন এখন 20 বাও চলে। আপনাদের এই যে ডিএ কেস, অনেকেই প্রশ্ন করছে ডিএ কেস কি ঠান্ডা ঘরে চলে গিয়েছে? দেখুন ভাই, গত বেশ কিছুদিন ধরে এত অসংখ্য ফোন আসছে, আপনি নিজেও দেখছেন যে আপনি যখন ইন্টারভিউ নিচ্ছেন যে একের পর এক ফোন আমাকে কাটতে হচ্ছে। এত অসংখ্য ফোন আসছে যে কার্যত আমরা এখন খুব অসহায় বোধ করছি। প্রত্যেকেরই একটা প্রশ্ন যে রায় হচ্ছে না, তাহলে রায় কি ঠান্ডা করে চলে গেল? তাহলে কি ওখানে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় কি ওখানে কোনো রকম ম্যানেজ করে নিল? এখন দেখুন, আমরা কর্মচারী আন্দোলনে কোনো অবতারবাদে বিশ্বাস করি না। আমি বা আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কোনো অবতার নই। আমরা একেবারে সাধারণ কর্মচারী। অন্য আর 5টা কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা যেরকম, আমরাও ঠিক সেরকম। এখন যেহেতু কর্মী সমাজ, কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী সমাজ আমাদের উপর ভরসা করেছেন, আমাদের উপর আস্থা রেখেছেন, 10 বছর ধরে আমাদের বিশ্বাস করেছেন যে আমরা তাদের ন্যায়টা পাইয়ে দিতে পারবো, আমরা তাদের অধিকারটা প্রতিষ্ঠা করে দিতে পারবো এবং আমাদের আশীর্বাদ করেছেন। সে কারণে সেই বলের উপর ভরসা করে আমরা মামলাটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছি। এখন সুপ্রিম কোর্টে 2022 সালের 28শে নভেম্বর প্রথম মামলা উঠেছিল। তারপর জাস্টিস ঋষিকেশ রায়, অনারেবল জাস্টিস, তারপরে যে বিচারক ছিলেন, তা একের পর এক মাননীয় বিচারপতিরা সেই মামলা শোনেননি।
এখন তখনও আমাদের বিরুদ্ধে সমাজ মাধ্যমে বিভিন্ন লেখা হয়েছে যে এরা সরকারের সঙ্গে আঁতাত করে পিছিয়ে মামলাটার শুনানি করতে দিচ্ছে না, বা অনেক ক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটূক্তি করা হয়েছে যে উনি একটা কোনো সেটিং করে নিয়ে মামলাটাকে করতে দিচ্ছিলেন। তখন আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে একটা মামলা কবে মাননীয় বিচারপতিরা শুনবেন তার উপর আমাদের কোনো ভূমিকা নেই। আমরা মাননীয় সুপ্রিম কোর্টকে বাধ্য করার কোনো অস্ত্র আমাদের কাছে নেই যাতে তারা মামলাটা দ্রুত শোনেন, এবং আমাদের অস্ত্র হচ্ছে আমরা মেনশন পিটিশন করতে পারি। তা দুবার মেনশন পিটিশন করে মামলাটা তাড়াতাড়ি করার আবেদন আমরা রেখেছিলাম, তার ফল কিন্তু ভালো হয়নি, সুপ্রিম কোর্ট রুষ্ট হয়েছিলেন। তারপরে যাই হোক, জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ দ্রুত শুনানি করে একটা ইন্টারিম অর্ডার দিলেন। সেই ইন্টারিম অর্ডারও রাজ্য সরকার মানলেন না। এখন আইনের অত কচকচি আমরা বুঝি না, আমরা একেবারে সাধারণ কর্মচারী, আমরা আইনজ্ঞ নই। কাজেই কিন্তু অন্যান্য কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের মতো আমরাও প্রত্যাশা করেছিলাম যে রাজ্য সরকার ইন্টারিম অর্ডারে তো স্পষ্ট বলা ছিল যে রায় বেরোনোর দিন থেকে 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে 2009 জুলাই থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত যে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে তার যেটুকু রাজ্য সরকার দেননি সেই টাকাটার অন্তত 25% দিয়ে দিতে হবে 6 সপ্তাহ সময়সীমার মধ্যে। রাজ্য সরকার দেননি, তো এটাতে সুপ্রিম কোর্টের অবমাননা হয়েছে। তা আমরা আদালত অবমাননার মামলা করেছিলাম এবং আমাদের প্রত্যাশা ছিল যে এই মামলায় সুপ্রিম কোর্ট একটা কঠোর অবস্থান নেবেন এবং এমন একটা নির্দেশ দেবেন যাতে করে রাজ্য সরকার ভবিষ্যতে সুপ্রিম কোর্টের রায় মানব না এই ঔদ্ধত্য দেখাতে না পারেন। কিন্তু যে কোনো কারণেই হোক আমরা হতাশ হয়েছি, সেই মামলা আজও সুপ্রিম কোর্টে পেন্ডিং। স্বাভাবিকভাবে কর্মচারীরাও হতাশ হয়েছেন। এখন তাদেরকে তো আমাদের জবাব দেওয়ার কিছু নেই, কারণ আমরা তো নিজেই জানি না যে কেন এই মামলাটা শুনানি হয়নি। আর মামলা তারপরে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস PK মিশ্র তাদের এজলাসে যায়, এবং এটা সত্যি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। 4, 5, 6, 7ই আগস্ট তারা ম্যারাথন শুনানি করেছেন এবং সুপ্রিম কোর্টে এ পর্যন্ত কোনো মামলা অন্য সমস্ত মামলা সরিয়ে রেখে সারা দিন ধরে শুনানি হয়েছে এরকম কোনো ইনস্ট্যান্স নেই। ওখানকার সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিরাও খুব অবাক হয়ে যাচ্ছেন। তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনেছেন এবং তাদের যেসব অবজারভেশন বেরিয়ে এসেছে তাতে আমরা একটা জিনিস বুঝেছি, তারা রাজ্য সরকারের আইনজীবীদের যুক্তিগুলোকে কিন্তু আদালত গ্রাহ্য বলে মনে করছেন না, কিন্তু আমাদের আইনজীবীদের যুক্তিগুলো তারা কিন্তু আদালত গ্রাহ্য বলে মনে করছেন, তারা তার সমর্থনে কথা বলছেন। সেই প্রত্যাশা থেকে আমরা আশা করছি যে রায় যেটা হবে সেটা কর্মীপক্ষের অনুকূলে যাবে, এটা আমাদের প্রত্যাশা। রায় কী হবে সেটা তো আমরা বলতে পারি না, এখন রায়টা রিজার্ভ আছে। সেপ্টেম্বর থেকে আজকে ধরুন নভেম্বর শেষ হয়ে গেল, ডিসেম্বর পড়ে গেল, রায় বেরোচ্ছে না। স্বাভাবিক কর্মচারীদের মধ্যে উদ্বেগ, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু সুপ্রিম কোর্টের রায় কেন বেরোচ্ছে না, সুপ্রিম কোর্টের রায় কবে বেরোবে এই সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। আমাদের দৌড় হচ্ছে প্রায় প্রত্যেক দিন আমরা সন্ধেবেলা আমাদের সুপ্রিম কোর্টের যিনি সিনিয়র অ্যাডভোকেট আছেন রহিব রহুম, তাকে আমরা ফোন করি যে দাদা আজকে কিছু হলো, তা উনি বলেন না না হলে তো আমি জানাবো। আমরা প্রতিদিন ওই কজ লিস্ট খেয়াল করি যে কজ লিস্টে আমাদের মামলাটা আছে কি না, কারণ কজ লিস্টে যদি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলাটার নাম থাকে, তাহলেই আমরা বুঝে যাব যে এই মামলার রায়টা হতে যাচ্ছে, আমরা যেতে পারবো আইনজীবীদের নিয়ে। কিন্তু সেই কজ লিস্টে আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখুন এই মামলাটাকে কেউ যদি খুব সহজ 8, 5টা 10টা মামলার মতো ভেবে নেন তাহলে ভুল করবেন। এটা কিন্তু 2016 সালেও আমরা বলেছিলাম যে এটা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে মামলা। এখন মানে অনেক কর্মচারী ভাবেন, মনে করেন যে কেন্দ্রীয় সরকার হয়তো চাইবেন যে এই মামলাটায় কর্মীপক্ষ জিতুক। এখন তারা মূল বিষয়টা মানে বুঝতে চান না। প্র্যাকটিক্যালি আজ পর্যন্ত সারা ভারতবর্ষে ভারতের সংবিধান বা কোনো আইন কর্মচারীদের ডিএটাকে একদম সুনির্দিষ্ট আকারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দেয়ার কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন আমাদের ক্ষেত্রে, সেরকম কোনো আইন বা বিধি বা নির্দেশ কিন্তু সারা ভারতবর্ষে নেই। যে কারণে দেখবেন করোনা পিরিয়ডে কেন্দ্রীয় সরকার 3 কিস্তি ডিএ কিন্তু বন্ধ করে দিয়েছেন, এবং বাম আমলে বা এই আমলে আমরা ডিএর দাবিতে, মানে যে ডিএ দেননি তার দাবিতে আমরা মামলা করতে পারিনি। অথচ দেখুন রাজ্য বিদ্যুৎ পর্ষদ তাদের স্ট্যান্ডিং অর্ডার ছিল, তারা সেই অর্ডারের ভিত্তিতে মামলা করে ডিএর প্রশ্নে তারা কিন্তু সুফল পেয়েছে। কাজেই এই রায়টা যদি সুনির্দিষ্টভাবে বেরিয়ে আসে, এটা কিন্তু কেন্দ্র বা অন্য যে কোনো রাজ্য সরকার তারা স্বাভাবিকভাবে তারা চাইবেন না। কাজেই এই মামলাটার অত্যন্ত গুরুত্ব আছে এবং এটা রাষ্ট্রের বিরুদ্ধে মামলা। 10 বছরের অপেক্ষার পরেও যদি আরও অপেক্ষা করতে হয়, এটা কতটা অসহনীয় হয়ে পড়তে পারে এটা আমরা বুঝি। বিশেষত যে পেনশনার যারা, তারা
খুব সামান্য পেনশন পান, কেউ 5,000, কেউ 3,000, কেউ 2,200, কেউ 2,800, কেউ 9,000, 10,000, 12,000। আর দিদি মোদির এই মানে প্রেম প্রীতির আবহে ওষুধের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, 2014 সালে যা দাম ছিল এক ক্ষেত্র বিশেষে দাম মানে 300%, 400%, 500%, এমনকি 1000% বেড়ে গেছে, রোজ দাম বাড়ছে। এই শুনেছিলাম জিএসটি নাকি কমিয়ে দেওয়া হয়েছে, ওষুধের দাম কমবে। ওষুধের দোকানে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা যে ওষুধের দাম আরও বেড়েছে। কাজেই আর বয়স হলে, রিটায়ার করেছেন মানে তো 60 বছর তাদের বয়স হয়ে গেছে, স্বাভাবিক অবসরের পরে তারা অসুস্থ হয়ে পড়েন, বেশি বেশি করে অসুস্থ হন, তাদের পেনশনটা খুবই সামান্য, যৎসামান্য। এরপরে যদি তারা ডিয়ারনেস রিলিফটাও না পান, তাদের সত্যি খুব খারাপ অবস্থা হয়। এখন একটা অমানবিক সরকার আছে, কি করব আমরা? সেই সরকারটা দিচ্ছেন না। এদের কার্যত সংসার চালানো বা দৈনন্দিন ডাল ভাত খাওয়া তো দূরস্থ, নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো সেইগুলো এরা কিনতে পারছেন না। স্বাভাবিকভাবে এদের মধ্যে একটা অত্যন্ত মানে দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। আবার অনেকেই বলছেন যে বাবা আমার তো এই বয়স, আমার 82 বছর বয়স, আমার 85 বছর বয়স, আমার 92 বছর বয়স, আমি কি জেনে যেতে পারবো যে ডিএটা যে আমার অধিকার এইটা সুপ্রিম কোর্ট বললো, হ্যাঁ, তা আমি আর বাবা কদিন বাঁচব? কাজে এই উদ্বেগ, এই আশঙ্কা তাদের মধ্যে স্বাভাবিক। কিন্তু আমাদের পক্ষে দেখুন, তাদের এই উদ্বেগের আমরা মানে সঙ্গে একমত এবং আমাদেরও সেই একই উদ্বেগ। কিন্তু মুশকিল হচ্ছে সুপ্রিম কোর্ট এই বিচার ব্যবস্থায়, যেখানে দীর্ঘসূত্রতা হচ্ছে একটা স্বাভাবিক নিয়ম, সেই জায়গায় সুপ্রিম কোর্ট কবে রায় দেবেন এটা নির্দিষ্ট করে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তবে আমরা প্রত্যাশা করব যে অস্বাভাবিক দ্রুততায় এবং যেরকম গুরুত্ব নিয়ে অনারেবল জাস্টিস সঞ্জয় কাউর এবং কারোল এবং অনারেবল জাস্টিস পিকে মিশ্র মূল মামলার শুনানি করেছেন, মূল্যবান পর্যবেক্ষণ দিয়েছেন কর্মীদের পক্ষে, তাতে হয়তো আর কিছুদিনের মধ্যেই এই মামলার রায় বেরোবে। আর এটা আমাদের প্রত্যাশা, কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না যে অমুক দিন বেরোবে। সবথেকে যেটা কর্মচারীদের উদ্দেশ্যে বলবো, অনেকে ভাবছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে, আমাদের বিভিন্ন ভিডিও প্রকাশিত হলে তার নিচে দেখি লেখা হচ্ছে যে অমুক রাজনৈতিক দলকে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমাদের দাবি মিটবে। আমরা কর্মচারীদের উদ্দেশ্যে একদম স্পষ্টভাবে বলতে চাই, এটা কর্মচারীদের জানা উচিত। আমি যখন চাকরি পেয়েছি 1983 সালে, তখন কংগ্রেস মন্ত্রিসভা ছিল না, বামফ্রন্ট সরকার ছিল। তা আমরা কিন্তু সেই সময় সিনিয়র কর্মচারীদের কাছে শুনেছি যে কংগ্রেস আমলেও ডিএ বঞ্চনা ছিল। আবার 34 বছর ধরে আমরা দেখেছি যে বামফ্রন্ট সরকার বলেছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়ার অধিকারটাকে তারা স্বীকৃতি দিয়েছেন, তারা মেনে নিয়েছেন। কিন্তু জ্যোতিবাবুর 23 বছরের রাজত্বে বা বুদ্ধদেব বাবুর পরবর্তী রাজত্বে, কিন্তু কখনও 9 বছরের রাজত্বে কিন্তু কোনো দিন একটা দিনের জন্যও আমরা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাইনি। অধিকারটা তারা স্বীকৃতি দিয়েছিলেন, কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আমরা ডিএ পাইনি। কাজেই বামফ্রন্ট চলে গেছে, আবার এই সরকার এসেছে। এবং যখন কংগ্রেস মন্ত্রিসভা ছিল, তখন এই জ্যোতিবাবু বিরোধী নেত্রী ছিলেন, তিনি বলতেন যে সরকার কর্মীদের ডিএ দিতে পারে না, না, এই বক্তব্যটা ছিল জ্যোতি বসু সিদ্ধার্থ শঙ্কর রায়ের উদ্দেশ্যে বলেছিলেন যে সরকার কর্মীদের ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আবার সেই একই কথা যখন 2009 থেকে 11 আমাদের তৃণমূল নেত্রী আমাদের জন্য প্রচুর কেঁদে একদম মানে বন্যা করে ফেলেছেন, কিন্তু তিনি যখন ক্ষমতায় এসেছেন তার তো আরও রুদ্রমূর্তি। বামফ্রন্ট তবু আমাদের অধিকারটাকে স্বীকৃতি দিয়েছেন, আমাদের সম্মান দিয়েছেন, আমাদের মর্যাদা দিয়েছেন। কিন্তু ইনি তো এসে পরিষ্কার বললেন এটা কোনো অধিকারই নয়, আমার দয়ার দান, তোমরা আমার জমিদারির প্রজা, যেদিন আমার ইচ্ছা হবে দেবো, যেদিন ইচ্ছা হবে দেবো না। এবং এই অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের সম্মানটাকে পুনরুদ্ধারের জন্যই কিন্তু মূলগত আমরা মামলাটা করেছি, ওই কিছু টাকা পাবো এই জন্য নয়। ডিএর অধিকারটাকে আইনগতভাবে আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আর কোনো সরকারের মুখাপেক্ষী হয়ে না থাকে। কাজেই এই সরকারও দেয়নি। কাজেই যদি কেউ মনে করেন যে কোনো বিশেষ রাজনৈতিক দল ক্ষমতায় এলে এই অবস্থাটার পরিবর্তন হবে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। সরকার এবং কর্মচারী এদের সম্পর্কটা হচ্ছে মালিক এবং শ্রমিকের। র্যাশনাল বিহেভিয়ার হচ্ছে মালিকের, তারা কম পয়সা দেবে, কম অধিকার দেবে, কম সুযোগ সুবিধা দেবে, তারা বেশি সময় কাজ করিয়ে নেবে। আর শ্রমিকদের র্যাশনাল বিহেভিয়ার হচ্ছে তারা ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের মাধ্যমে দাবিটা আদায় করে নেবে, মালিককে বাধ্য করবে দাবি মেটাতে। কোনো মালিক কিন্তু স্বেচ্ছায় দয়া পরামর্শ হয়ে দাবি দেয় না। এখন আপনি বলবেন কেন্দ্রে বা অন্য বেশিরভাগ রাজ্যে তো তারা অধিকারগতভাবে আর্থিকভাবে অনেক এগিয়ে, তাদের তো প্রায় সবাই 58% ডিএ পাচ্ছে, তাদের তো এরকম বকেয়া ডিএ হয় না। তাহলে সেই সব শাসক দলগুলো ভালো নয়? একদমই এই সরলীকরণটা সঠিক নয়। সেখানে সরকারের কোনো উপায় নেই, কারণ সেই সমস্ত জায়গায় কর্মচারীরা লাল ঝান্ডার পাশে তেরঙ্গা ঝান্ডা, তার পাশে গৈরিক ঝান্ডা লাগিয়ে দলীয় যে তাদের রাজনৈতিক বিশ্বাস বা রাজনৈতিক আনুগত্য সেগুলোকে দূরে সরিয়ে রেখে পেশার স্বার্থে ঐক্যবদ্ধভাবে পেশার দাবিতে সরকারের বিরুদ্ধে লড়াই করে। এই যে পে কমিশনের ঘোষণা হলো কেন্দ্রীয় সরকার, ঘোষণা না হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ধর্মঘট ডেকে দিত।
কাজেই এরকম মনে করার কারণ নেই যে ওই সব রাজ্য বা কেন্দ্রের সরকার অত্যন্ত শ্রমিক কর্মচারী বৎসল, সেই জন্য তারা দিয়ে দিচ্ছে না। ওখানকার কর্মচারীরা ঐক্যবদ্ধ, তারা ঐক্যবদ্ধভাবে তাদের দাবিটা আদায় করে আনতে পারে। আর আমাদের পশ্চিমবাংলার দুর্ভাগ্য যে এখানে বাম আমলে আমরা দীর্ঘ 34 বছর দেখেছি যে ওই সরকারকে চোখের মনির মতো রক্ষা করতে হবে, ফলে কর্মচারীদের সিংহভাগ তারা কর্মচারী আন্দোলন থেকে দূরে থেকেছেন, সরকারের সাহায্য করেছেন। আবার সরকারটা বদলাতেই আর একদল কর্মচারী এগিয়ে এসছেন, হ্যাঁ, তারা এসে বলছেন এই সরকারটা আমার সরকার, একে পেটে লিভারের মতো রক্ষা করতে হবে। এবং এরা আবার আরও ভয়ঙ্কর, আগের যে সরকার সমর্থক সংগঠন তারা তবু সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকতেন, আন্দোলনে আসতেন না, কিন্তু সরকার, তখনকার সরকার কিন্তু আন্দোলন ভাঙতে এইভাবে সচেষ্ট ছিল না, এবং তারা কিন্তু আমাদের খানিকটা গণতান্ত্রিক স্পেস দিয়েছিল গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার। এই সরকার সেগুলো সব কেড়ে নিয়েছে, ইউনিয়ন করার অধিকারটাই কেড়ে নিয়েছে, এই রকম একটা অবস্থা। এবং সেখানে এই শাসক দল সমর্থক সংগঠন যে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, যার নেতা মানস ভূঁইয়া, আগে যার নেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তারা কিন্তু একেবারে প্রথম দিন থেকে, শুভেন্দু অধিকারী যখন ছিলেন তখনও এই মামলা আমরা যখন করেছি, শুভেন্দু অধিকারী আজকে অনেক কথা বলছেন, তখন তো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আমাদের বিরুদ্ধে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছেন, তখনও ব্যাপক ডিএ বঞ্চনা হয়েছে। এবং এই মামলার বিরুদ্ধে রাজ্য সরকার একেবারে মানে আদা জল খেয়ে লেগে পড়েছিলেন। আবার এখন মানুষ ভূঁইয়া নেতা, একই অবস্থা, তারা আরও ভয়ঙ্কর। কাজে কর্মচারীদের একটা বড় অংশ যদি সরকারের সঙ্গে থাকেন আর আশা করেন যে অমুক বাবু তমুক বাবু তারা আন্দোলন করবে আর আমার দাবি আদায় করে নেবে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। যতদিন না পশ্চিমবাংলায় রাজ্য সরকারি কর্মচারীরা, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে দলীয় রাজনীতিটাকে দূরে সরিয়ে রেখে অন্যান্য রাজ্য, কেন্দ্র, ব্যাংক, এলআইসি, জিআইসি, রেল থেকে আরম্ভ করে অন্য সমস্ত জায়গায় যেভাবে তারা ঐক্যবদ্ধভাবে পেশার স্বার্থে কর্মচারী আন্দোলন করে, সেরকম আন্দোলন করলে দাবি আদায় হবে। না হলে পে কমিশনে, ওই সপ্তম পে কমিশনের স্বপ্ন দেখুন কর্মচারীরা, ওই 40% ডিএ স্বপ্ন দেখুন কর্মচারীরা, ওই 4 বছরের যে এরিয়ারের টাকাটা মেরে দিয়েছে, এই ষষ্ঠ বেতন কমিশনের স্বপ্ন দেখুন, ওই 15% হাউস রেন্ট অ্যালাউন্স 12% হয়েছে, ওরা আরও কমে 9%, 8% বা উঠেই যাবে, অপেক্ষা করুন। ওই যারা স্বপ্ন দেখছেন যে কেন্দ্র বা অন্য বিভিন্ন রাজ্য সরকারের মতো সন্তানদের চিকিৎসা ভাতা, আবার সিটি কম্পেনসেটেড অ্যালাউন্স পাবেন, হাউস রেন্ট অ্যালাউন্স পাবেন উন্নত হারে, ওই স্বপ্নই দেখুন। স্বপ্ন দেখে স্বপ্ন সাকার হয় না, অধিকার প্রতিষ্ঠা করতে হয়, অধিকার কেউ কাউকে দেয় না। কাজেই সেই অধিকার প্রতিষ্ঠায় যতদিন না কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে সরকার সমর্থক সংগঠনের সঙ্গ ছেড়ে লড়াই আন্দোলনটা করতে পারছেন, ততদিন কোনো দাবি পূরণ হবে না। দয়া দাক্ষিণ্যে অধিকার প্রতিষ্ঠা হয় না। অধিকার প্রতিষ্ঠা করতে গেলে লড়াই সংগ্রাম করতে হয়, তার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। আমাকে অমুক জায়গায় বদলি করে দেবে, আপনি মালিকের বিরুদ্ধে লড়াই করবেন আর মালিক আপনাকে ফুলচন্দন দিয়ে পুজো করবে, এইটা যারা আশা করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। মামলা আমরা করেছি একটা কৌশলগত অবস্থান হিসেবে, যে তখন এমন একটা পরিস্থিতি ছিল যে আমরা কোনো রকমভাবে আন্দোলনটা করতেই পারছিলাম না, সরকার কিচ্ছু করতে দিচ্ছিল না, মিথ্যা মামলা আনছিল এবং বিভিন্ন জায়গায় প্রতিহিংসামূলক বদলি, ডিটেলমেন্ট এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল, সাসপেনশন, সুপি ডিউটি এবং বিভিন্ন শোকজ, একেবারে অত্যাচারের চূড়ান্ত। যখন আমরা কর্মচারীদের মানে এক জায়গায় আনতে পারছিলাম না, তখন আমরা একদম কৌশলগত অবস্থান হিসেবে 3টে কারণে মামলা করেছিলাম। 1 নম্বর হচ্ছে ডিএর অধিকারটার আইনি প্রতিষ্ঠা দেওয়া, সরকারের মুখে একটা থাপ্পড় ছুঁড়ে মারা। 2 নম্বর হচ্ছে সরকারের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে রাজ্য কর্মচারীরাও প্রয়োজনে ফ্যাসিস্ট সরকারের শ্রমিক কর্মচারী নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারে, সাহসী অবস্থান নিতে পারে। 3 নম্বর কর্মচারীদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে আর ভয় নয়, কর্মচারীরা পারে। তো এই জন্য আমরা মামলাটা করেছিলাম কৌশলগত অবস্থান হিসেবে। কিন্তু কেউ যদি ভেবে থাকেন যে আদালতের মাধ্যমে সমস্ত দাবির মীমাংসা হবে, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। আদালত সমস্ত দাবির মীমাংসা করে দেবে না। সমস্ত দাবির মীমাংসা করতে গেলে আমাদের অন্যান্য রাজ্য এবং কেন্দ্র সরকারের মতো আর্থিক এবং অধিকারগত অবস্থানে পৌঁছতে গেলে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলন করতে হবে, এর কোনো বিকল্প নেই। লড়াই আন্দোলন যদি না করতে পারি তাহলে হবে না, নির্ভয় হবে না। আর যদি ভাবেন যে বা ওই তো আমার জেলায় তো আন্দোলন করে কি হবে, ভারত স্বাধীন হলে তো আমার জেলাও স্বাধীন হবে, কাজে আমি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করব না, এই মানসিকতা যদি রাখেন তাহলে জীবনে কখনো আপনাদের দাবি মিটবে না। আপনারা ওই ফেসবুকে বিপ্লব করুন আর ওই বাড়িতে গিয়ে বুক চাপড়ে হাউতাস করুন। ঐক্যবদ্ধভাবে কর্মচারী আন্দোলনের বিকল্প আদালত।